হ্যালো ফ্রেন্ড, এয়ার সায়েন্স ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোর অধ্যায়ের নেক্সট পর্ব নিয়ে হাজির হয়েছি। তো এইখানে আমাদের আলোচ্য বিষয় হবে আলোর প্রতিসরণ, ঠিক আছে, রিফ্লেকশন অফ লাইট। ওকে, তাহলে আমরা আলোর প্রতিসরণ বলতে কি বলবো, বা আমাদের বাস্তবিক উদাহরণ যদি দিতে চাই, তাহলে আলোর যে প্রতিসরণ তা আমরা কিন্তু অনেকে দেখে এসেছি। কীরকমভাবে দেখেছি দেখো, কোনো একটা বালতির মধ্যে যদি আমরা জল রেখে দিই, ঠিক আছে, বালতিতে কিছুটা পরিমাণ জল রাখলাম, ঠিক আছে, আরেকটা বালতিতে আমরা কি করলাম, খালি রেখে দিলাম। তো ফলে যে খালি অবস্থাতে যে বালতিটা আছে তার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা দেখব যে বালতির তলাটা যে পরিমাণ দূরত্বে আছে সেটা ফিক্সড আছে। ওকে, যখন আমরা এতে জল ভর্তি করে দেব, তখন কিন্তু দেখবে বালতির তলাটা কিছুটা মনে হচ্ছে ওপরের দিকে যেন কাছাকাছি উঠে আসছে। বাইরে থেকে দেখলে তোমরা ঠিক বুঝতে পারবে, এটা ঘরেও প্র্যাকটিক্যাল তোমরা করে দেখতে পারো। মনে হবে বালতির তলাটা যেমন আমরা যখন জল দিচ্ছিলাম না, তখন কিন্তু দেখেছিলাম যে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে আছে, আর জল দেওয়ার পর মনে হবে এর থেকে অনেকটা কাছে চলে এসেছে জল দেওয়ার ফলে। তো এইখানে আমরা যখন ওই যে বালতির তলাটাকে দেখছি জলের মধ্য দিয়ে, তখন কিন্তু আমাদের আলোর প্রতিসরণের ঘটনাটি কিন্তু এখানে ঘটে যাচ্ছে, যার জন্য আমরা ওই বালতির তলাটাকে অনেকটা সামনে দেখছি, ঠিক আছে। তো আলোর প্রতিসরণ ব্যাপারটা কি তাহলে হচ্ছে আলোর প্রতিসরণ। তো আমাদের এই বিষয় নিয়ে আজকে আলোচ্য, ঠিক আছে। তো আলোর প্রতিসরণ জিনিসটা একটা কোনো মাধ্যম থেকে আলোক রশ্মি, আমি যেটা বলতে চাইছি, ধরলাম এটা একটা কাচের হচ্ছে মাধ্যম, কাচ মাধ্যম, আর এখানে আছে বায়ু, ঠিক আছে। তো এই দুই মাধ্যমের মধ্য দিয়ে যখন আলোক রশ্মি, কোনো একটা আলোক রশ্মি, ঠিক আছে, যে কোনো একটা আলোক রশ্মি, যে কোনো একটা বর্ণের আলোক রশ্মি, সেই আলোক রশ্মি যদি তির্যকভাবে এই কাচতলে আপতিত হয়, তাহলে এই কাচের মধ্য দিয়ে যখন আলোক রশ্মি যাবে, ঠিক আছে, তাদের একটা বিচ্যুতি ঘটবে। অর্থাৎ দেখো, যখন আলোক রশ্মি একটা কোনো বায়ু মাধ্যম বা একটা কোনো নির্দিষ্ট মাধ্যম যেখান থেকে গেলে আরেকটা মাধ্যমে আপতিত হলো, তো আপতিত হওয়ার পর আলোক রশ্মির যে গতিপথ এই দিকে হওয়ার কথা ছিল, যেহেতু আলোক রশ্মি সরলরৈখিক পথে যায়, এটা আমরা জানি, ঠিক আছে। তো সরলরৈখিক হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে দেখবে অনেক ক্ষেত্রে যদি আমরা এইখানে অভিলম্ব কল্পনা করি, দেখব অনেক ক্ষেত্রে হচ্ছে অভিলম্বের দিকে সরে আসছে, আবার অনেক ক্ষেত্রে অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এই দুটো ঘটনা ঘটে যাচ্ছে এইখানে। এই দুটো ঘটনা ঘটার জন্য দায়ী কি? দায়ী হচ্ছে প্রতিসরণ। তাহলে প্রতিসরণ জিনিসটা কি? এক মাধ্যম থেকে আলোক রশ্মি যখন অন্য কোনো মাধ্যমে, অবশ্যই তাদের মধ্যে একটা বিভেদ তলে আলোক রশ্মি আপতিত হবে, আপতিত হয়ে তারা কি করবে, একটা নির্দিষ্ট পথে যাওয়ার বদলে তা পূর্বের যে পথ, সেই নির্ধারিত পথ বাদ দিয়ে একটা অন্য পথের দিকে যাবে, ঠিক আছে। ফলে আলোক রশ্মির যে পরিমাণ পরিবর্তন ঘটলো, পথের যে পরিমাণ পরিবর্তন, অর্থাৎ এই যে পরিবর্তন যদি অভিলম্ব থেকে দূরে সরে যায়, তাহলে প্রাথমিক অবস্থা থেকে এই পরিবর্তন, বা অভিলম্ব দিকে যদি সরে আসে, তাহলে এই যে আমাদের প্রাথমিক যে অবস্থা, সেই প্রাথমিক অবস্থা থেকে বর্তমানের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে যে পার্থক্যটা হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? কৌণিক চ্যুতি, ঠিক আছে। তাহলে আলোক রশ্মির প্রতিসরণ এই ঘটনা, এই যে পথের যে পরিবর্তন ঘটা, অর্থাৎ যে নির্ধারিত পথ বাদ দিয়ে তার থেকে কিছুটা বিচ্যুত হওয়া, এই ঘটনাটাকেই কিন্তু আমরা আলোর প্রতিসরণ বলি, ঠিক আছে। তো আলোর প্রতিসরণের যদি আক্ষরিক আমরা দেখতে চাই যে কাকে বলে, ঠিক আছে, তখন আমাদের এইগুলো লিখতে হবে। তাহলে দেখো, আমরা আক্ষরিক যেটা জানলাম যে এক মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে আলোক রশ্মি যদি তির্যকভাবে আপতিত হয়, ঠিক আছে, তির্যকভাবে আপতিত হচ্ছে,
তির্যকভাবে আপতিত হলে আলোক রশ্মির গতির যে অভিমুখ, অর্থাৎ এই যে গতির প্রাথমিক যে গতির অভিমুখ এটা হওয়ার দরকার ছিল, তা না হয়ে তাদের যে পরিবর্তন, অর্থাৎ অভিলম্বর দিকে সরে আসা বা অভিলম্ব থেকে দূরে সরে যাওয়া, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা আলোর প্রতিসরণ বলবো। সূত্র জানার আগে আমরা একটা জিনিস জেনে নিই, কি যে ঘন মাধ্যম আমরা কখন বলবো। দেখো, ঘন মাধ্যম আর হচ্ছে কি লঘু মাধ্যম, এই দুটো ব্যাপার নিয়ে আমাদের বারবার আলোচনা হবে, তাই আমরা এই দুটো জিনিস আগে জেনে নিই, কেমন? তো ঘন মাধ্যম বলতে যে মাধ্যমে আলোক রশ্মির দ্রুতিটা কম, অর্থাৎ আলোক রশ্মি যে দ্রুতি তা কম হবে, ঠিক আছে? আলোক রশ্মির দ্রুতি কম হবে, আলোক রশ্মির দ্রুতি কম হবে। তাহলে যে মাধ্যমে আলোক রশ্মির দ্রুতি কম হচ্ছে তাকে আমরা কি বলছি? ঘন মাধ্যম। আর লঘু মাধ্যম কাকে বলবো? যে মাধ্যমে আলোক রশ্মির দ্রুতিটা অনেকটাই বেশি হবে। আলোক রশ্মির দ্রুতি বেশি হয় তাকে আমরা কি বলবো? লঘু মাধ্যম, ঠিক আছে? তো লঘু মাধ্যমের যদি আমরা উদাহরণ দিই তাহলে দেখবে আমরা বায়ুকে লঘু মাধ্যম বলতে পারি। যদি কাঁচ থাকে বা জল থাকে তার সাপেক্ষে বায়ু হচ্ছে লঘু মাধ্যম। আমরা এইটা যেটা ব্যবহার করব বারবার সেটা আমরা দেখাচ্ছি, যেমন বায়ুকে আমরা লঘু মাধ্যম ধরব। আর এই যে লঘু মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যম কোনটা হবে? কাঁচ হবে বা জল হবে, ঠিক আছে? এইগুলো আমরা বারবার ব্যবহার করব, তাই আমরা এগুলো জেনে নিলাম। তাহলে লঘু মাধ্যম ঘন মাধ্যমের ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো। এবারে আমরা প্রতিসরণের সূত্রটা দেখি। প্রতিসরণের মূলত দুটো সূত্র থাকবে। একটা কি? এক হচ্ছে সেই আমরা পড়ে এসেছিলাম না, এতে 7-এ পড়ে এসেছি সম্ভবত। তো যে আলোক রশ্মি যখন আপতিত হয় এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, অর্থাৎ লঘু থেকে ঘন বা ঘন থেকে লঘু, যাই হোক না কেন, আপতিত হওয়ার সময় আলোক রশ্মি আপাতন বিন্দুতে একটা অঙ্কিত অভিলম্ব যদি আমরা অঙ্কন করি তাহলে প্রতিসৃত রশ্মি আর আপতিত রশ্মি এদের যে তল আর অঙ্কিত অভিলম্ব একই তলে অবস্থান করবে, এদের তলের কোনো পার্থক্য হবে না। অর্থাৎ এই বোর্ডটাকে যদি পুরোটা একটা তল হিসেবে ধরে নিই তাহলে আপতিত আলোক রশ্মি আর প্রতিসৃত আলোক রশ্মি আর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? আপাতন কোণের যে সাইন আর প্রতিসরণ কোণের যে সাইন তাদের মানটা কি হবে? ধ্রুবক হবে সর্বদা। এই দুটোই সূত্র। আমরা থিওরিটিক্যাল জিনিসটা দেখে নিই, তারপর ব্যাখ্যা করছি, ওকে? প্রতিসরণের যে দুটো সূত্র আমরা বললাম তা তোমরা যেভাবে পরীক্ষাতে লিখবে সেইভাবে আমি লিখে দিয়েছি। কেমন? যে আপতিত আলোক রশ্মি আর প্রতিসৃত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিসারক তলের ওপর অঙ্কিত যে অভিলম্ব একই সমতলে থাকবে। তাহলে আমরা একটা ভালো করে ব্যাখ্যা করি চিত্র সহযোগে। তো প্রথমে আমরা একটা ঘন মাধ্যম নিয়ে নিলাম, এটাকে আমরা কি ধরলাম? ঘন মাধ্যম। আশা করি দেখতে পাচ্ছ, ঘন মাধ্যম। আর এটাকে আমরা নিয়ে নিয়েছি লঘু মাধ্যম। তো এখানে বলে দিয়েছে দেখো দুটো নির্দিষ্ট মাধ্যম, লঘু মাধ্যম ঘন মাধ্যম, দুটো নির্দিষ্ট মাধ্যম নিয়ে নিলাম। এরপর আমরা আপতিত আলোক রশ্মি ধরলাম, এটা হচ্ছে আপতিত আলোক রশ্মি, অবশ্যই কিন্তু তির্যকভাবে আসবে। আপতিত আলোক রশ্মিটা তির্যকভাবে আসবে, ওকে? তো তির্যকভাবে যখন আপতিত হচ্ছে আর প্রতিসৃত হওয়ার পর ধরলাম একটা নির্দিষ্ট পথে চলে গেল, তাহলে পি ও কিউ, আমাদের এখানে পি ও হচ্ছে আপতিত রশ্মি, বুঝতে পারছো তো? এবার হচ্ছে ও কিউ হচ্ছে প্রতিসৃত রশ্মি। এই দুটো রশ্মি ধরে নিলাম। এই আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি আর আপাতন বিন্দু ওতে অঙ্কিত যে অভিলম্ব, আমরা যদি এখানে একটা অভিলম্ব অঙ্কন করি, সেই অঙ্কিত অভিলম্ব এন এন ডট, এন এন ডটকে আমরা অভিলম্ব ধরলাম। তাহলে অঙ্কিত অভিলম্ব আর আপতিত রশ্মি
প্রতিশ্রিত রশ্মি একটা তলে অবস্থান করবে। এই বোর্ডটা যদি একটা তল হয়ে যায় তাহলে এই তলের মধ্যেই কি থাকবে, আপতিত রশ্মি থাকবে, আর অভিলম্বটাও একই তলে থাকবে, আর প্রতিশ্রিত রশ্মিটাও একই তলে থাকবে, জাস্ট এই রকম একই তলে থাকবে। বোঝা গেল? তাহলে আমরা প্রথম সূত্রটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। ঠিক আছে, এরপর দ্বিতীয় সূত্রটা কি বলেছে, দুটো নির্দিষ্ট মাধ্যম, অবশ্যই আমরা লঘু আর ঘন নিয়েছি, দুটো নির্দিষ্ট মাধ্যম। একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট বর্ণ, সেটা লাল নিতে পারি বা বেগুনি নিতে পারি বা হলুদ নিতে পারি, যে কোনো একটা নির্দিষ্ট আলোক নিতে হবে। আমি যদি মনে করি যে না আমি দুটো আলোক রশ্মিকেই একসঙ্গে আপতিত করব, সেই ক্ষেত্রে তাদের যে প্রতিসরণ আলাদা আলাদা হবে। সেই জন্য এখানে কিন্তু একটা নির্দিষ্ট আলোক বর্ণের ক্ষেত্রে আমরা ধরে নিয়ে করছি। তো যদি ডিফারেন্ট বর্ণের আলোক রশ্মি হয় তাহলে ডিফারেন্ট তাদের প্রতিসরাঙ্ক হবে, তাদের আলাদা করে নির্ণয় করতে হবে, কারো কম হবে কারো বেশি হবে, এটা আমরা পরে আসছি। যাই হোক, একটা নির্দিষ্ট আলোক বর্ণ আমরা নিয়ে সেই ঘটনাটাকে ব্যাখ্যা করব প্রতিসরণে। ঠিক আছে, নেওয়ার পর তাদের যে আপাতন কোণের সাইন অর্থাৎ যেখানে আলোক রশ্মি আপতিত হচ্ছে তার সঙ্গে অভিলম্বের যে কোণ সেটাকে আপাতন কোণ বলা হয়। আইটাকে কি বলা হয়? আপাতন কোণ। আর যখন আলোক রশ্মি প্রতিসৃত হচ্ছে, সেই প্রতিসৃত হওয়ার সময় তাদের যে রশ্মিটা যাচ্ছে প্রতিসৃত রশ্মি, তার সঙ্গে অভিলম্বের যে কোণ সেইটাকে আমরা আর বলবো, অর্থাৎ প্রতিসৃত কোণ বা প্রতিসরণ কোণ বলতে পারি। ঠিক আছে, তাহলে আপাতন কোণ আর প্রতিসরণ কোণের যে সাইন, ঠিক আছে, যদি আমরা সাইন নিই, আপাতন কোণের সাইন নিলাম আর প্রতিসরণ কোণের সাইন নিলাম, এই দুটোর যে অনুপাত, সেই অনুপাতটা সর্বদাই ধ্রুবক হবে। ঠিক আছে, এই যে অনুপাত আপাতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইন, এদের অনুপাত ধ্রুবক হবে। সেই ধ্রুবক রাশিটাকে আমরা মিউ দ্বারা চিহ্নিত করি। মিউটা কি? মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এই যে লঘু মাধ্যম ঘন মাধ্যম দুটো মাধ্যম নিয়েছি, তাহলে লঘু মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক এটা, তাহলে এটা কি হবে? লঘু থেকে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক এর ক্ষেত্রে। ওকে, তাহলে প্রতিসরাঙ্ক সমান আমরা বলতে পারি সাইন আই বাই সাইন আর। এটা আবার একটা হচ্ছে সূত্র। কি সূত্র? এই যে প্রতিসরণের যে দ্বিতীয় সূত্র, এই সূত্রটাকে আমরা স্লেনের সূত্র বলবো। স্লেনের সূত্র। বোঝা গেল? তাহলে তোমাদের পরীক্ষায় যদি বলে দেয় যে স্লেনের সূত্রটি ব্যাখ্যা করো, তখন তোমরা অবশ্যই এই যে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র, সেই সূত্রটাকে ব্যাখ্যা করলেই হবে। বোঝা গেল? তাহলে স্লেনের সূত্র অনুসারে আমরা কী পাচ্ছি, যে প্রতিসরাঙ্ক এক মাধ্যমের সাপেক্ষে আরেক মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেইটা সমান হবে সাইন আই বাই সাইন আর, অর্থাৎ যে আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। ক্লিয়ার? তো এটা কিন্তু স্লেনের সূত্র কেবলমাত্র তির্যক প্রতিসরণের ক্ষেত্রেই হবে, অর্থাৎ তির্যক যে আপতন ঘটছে, তির্যকভাবে আলোক রশ্মি এই যে বিভেদ তলে আপতিত হচ্ছে তির্যকভাবে বাঁকাভাবে, সেই বাঁকাভাবে হওয়া বা তির্যকভাবে হওয়ার জন্যই কিন্তু স্লেনের সূত্রটা প্রযোজ্য হবে। যদি লম্বভাবে আপতিত হয়, অর্থাৎ আমি যদি এইটা একটা তল হিসেবে কল্পনা করি, সেই তলে যদি এইভাবে লম্বভাবে আপতিত হয়, সেই ক্ষেত্রে আলোক রশ্মির কোনো রকমের প্রতিসরণ ঘটে না। সেই ক্ষেত্রে কি হয়, এই যে লম্ব আপতনের ক্ষেত্রে, লম্ব আপাতনের ক্ষেত্রে আই আর আর দুটাই কি হবে? শূন্য হয়ে যাবে। যখন শূন্য হয়ে যাবে তখন স্লেনের সূত্র কি আর কাজ করবে? কাজ করবে না, তখন প্রতিসরণও ঘটবে না। ক্লিয়ার? তাহলে স্লেনের সূত্রের যদি প্রযোজ্যতা বলে বা কোন সময়ে প্রযোজ্য হয় বা কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না, সেই ব্যাপারে আমরা কিন্তু বলতে পারবো। কিভাবে বলবো? যে যখন লম্ব আপাতন হবে তখন আপাতন কোণ আর হচ্ছে প্রতিসরণ কোণ দুটাই হচ্ছে শূন্য হয়। শূন্য হলে স্লেনের সূত্র আমরা প্রযোজ্য করতে পারবো না। দেখো মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেই ব্যাপারটা কি? দেখো মাধ্যমের যদি প্রতিসরাঙ্ক কথাটা আমরা বলতে চাই, তাহলে যে কোনো দুটো যে নির্দিষ্ট মাধ্যম আমরা ধরছিলাম, এটাকে আমরা যদি ঘন মাধ্যম বলেছিলাম কিছুক্ষণ আগে, তাই না? ঘন মাধ্যম, আর এটাকে হচ্ছে লঘু মাধ্যম। ঠিক আছে, তাহলে কোনো আলোক রশ্মি যখন আপতিত হচ্ছে একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমে, তখন কি হবে? তাদের মধ্যে একটা আপাতন কোণ সৃষ্টি হবে।
আর প্রতিসরণ কোণ সৃষ্টি হবে। তো এই যে আপাতন কোণের যে সাইন আর প্রতিসরণ কোণের যে সাইন, তাদের যে অনুপাত, সেই অনুপাতটাকে শ্রেণীর সূত্র অনুসারে আমরা কি বলছিলাম, মিউ বা ধ্রুবক, যে মিউটাকে আমরা প্রতিসরাঙ্ক বলবো। তো এই প্রতিসরাঙ্কটা কার প্রতিসরাঙ্ক? দেখো আমরা লঘু মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যম করছিলাম, তাহলে এটা হয়ে যাবে লঘু মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। জিনিসটা ক্লিয়ার হলো তো? যদি আমরা এটা 1 নম্বর মাধ্যম ধরি, এটাকে 2 নম্বর মাধ্যম ধরি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? দেখো সেই ক্ষেত্রে 1-এর সাপেক্ষে 2, কথাটা আমরা বোঝার চেষ্টা করো। এটা 1 নম্বর মাধ্যম, 1 নম্বর মাধ্যম থেকে যে মাধ্যম থেকে আলোক রশ্মি আসছে সেইটাকে আমরা এই মিউর সামনে লিখব, ক্লিয়ার? আর যে মাধ্যমে প্রতিসৃত হচ্ছে সেই মাধ্যমকে আমরা শেষে লিখব, ক্লিয়ার? তাহলে এক মাধ্যমের সাপেক্ষে আরেক মাধ্যম, তাহলে এক মাধ্যমের সাপেক্ষে আরেক মাধ্যমে প্রতিসরাঙ্ক, এইভাবে আমরা লিখতে পারি। যদি আমরা এই 1 নম্বর মাধ্যমকে যদি আমরা ধরে নিই, বায়ু ধরে নিই, ঠিক আছে, যেটাকে আমরা এয়ার বলি, বায়ু, আর এটাকে আমরা জল ধরে নিলাম, ঘন মাধ্যম জল, যেটাকে ওয়াটার। তো এর যে মাধ্যম, এ মাধ্যম, এটা যে বায়ু মাধ্যম, সেটাকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করব? এ দিয়ে। আর জলের মাধ্যমটাকে আমরা ইন্ডিকেট করব ডাব্লিউ দিয়ে। তাহলে প্রতিসরাঙ্কটা কীরকম হবে? প্রতিসরাঙ্কটা দেখো কোথা থেকে হচ্ছে, এই প্রতিসরাঙ্ক যখন আমরা বলবো কোন মাধ্যম থেকে হচ্ছে, সেটা দেখো বায়ু মাধ্যম থেকে লঘু মাধ্যম, ঘন মাধ্যম ওয়াটারে হচ্ছে, অর্থাৎ জলে হচ্ছে। তাহলে বায়ুর সাপেক্ষে, যার সাপেক্ষে করছে সেটা আগে হলো, তারপর হচ্ছে ওয়াটার, ঠিক আছে? যদি আমরা উল্টোটা করি, জল থেকে আলোক রশ্মি যাচ্ছে বায়ু মাধ্যমে, তাহলে সেটা উল্টে যাবে, তখন হয়ে যাবে ডাব্লিউ আর শেষ হবে এ, অর্থাৎ জল থেকে বায়ুতে তার প্রতিসরাঙ্ক, জলের সাপেক্ষে বায়ু প্রতিসরাঙ্ক। ক্লিয়ার হলো তো? এই লেখাগুলো তোমরা একটু দেখে নিবে ভালো করে, জিনিসটা বুঝে যাবে, ঠিক আছে? আর প্রতিসরাঙ্ক মূলত হচ্ছে 2 প্রকার, ঠিক আছে? এক হচ্ছে পরম প্রতিসরাঙ্ক, আর 2 হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এবারে পরম প্রতিসরাঙ্কটাকে আমরা কিভাবে উল্লেখ করব? দেখো পরম প্রতিসরাঙ্ক বলতে বায়ুর সাপেক্ষে বা শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে যে প্রতিসরাঙ্ক, তাকেই আমরা বলবো পরম প্রতিসরাঙ্ক। তাহলে পরম প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে, কার সাপেক্ষে বলছি আমরা? শূন্য মাধ্যমের সাপেক্ষে, শূন্য মাধ্যমের সাপেক্ষে যে মাধ্যমটাকে আমরা নিয়েছি, শূন্য মাধ্যমের সাপেক্ষে যে মাধ্যমে প্রতিসরণ ঘটছে, সেই মাধ্যমে, অর্থাৎ ওই মাধ্যমের ঠিক আছে? তাহলে কি হচ্ছে? শূন্য মাধ্যমের সাপেক্ষে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা ক্লিয়ার? ঠিক একই রকমভাবে যদি আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলি, তাহলে কি হবে? দেখো ঘন মাধ্যমের সাপেক্ষে লঘু মাধ্যম, দুটো মাধ্যম দিয়ে দিয়েছি, তাদের একটার সাপেক্ষে আরেকটা যে প্রতিসরাঙ্ক, সেটাকে আমরা বলবো কি? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্কটাকে আমরা লিখবো কিভাবে? যদি আমরা 1 নম্বর মাধ্যম ধরি, 1 নম্বর মাধ্যম, আর হচ্ছে 2 নম্বর মাধ্যম, ঠিক আছে? তাহলে 1-এর সাপেক্ষে 2-এ যদি প্রতিষ্ঠিত হয়, তখন হবে তার আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আর শূন্য মাধ্যমের সাপেক্ষে হলে সেটা হয়ে যাবে পরম প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে? মুখ্যত প্রতিসরাঙ্ক দুটো বিষয়ের উপর নির্ভর করবে। এক হচ্ছে ওই যে বর্ণের আলো আমরা ব্যবহার করছি তাদের প্রকৃতির ওপর, অর্থাৎ রশ্মির প্রকৃতির ওপর। মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে, অর্থাৎ যে রশ্মিটা বা যে বর্ণের আলো আমরা ব্যবহার করছি তার উপর নির্ভর করছে। আর কি মাধ্যমের যে প্রকৃতি, এই 2 মাধ্যমের যে প্রকৃতি তার উপর নির্ভর করবে। এবারে ব্যাপারটা হচ্ছে কি, যে প্রতিসরাঙ্ক আর আলোর বেগ, তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কেমন হবে? যদি আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক ধরি,
আপেক্ষিক প্রতিসরাঙ্ক অর্থাৎ এ সাপেক্ষে বি এর যদি দেখি, তাহলে এ মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই বি মাধ্যমে আলোর বেগ। তাহলে এই দুটোর যে প্রতিসরাঙ্ক মানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যম, তাহলে তাদের যে আলোর বেগ, তাদের যে অনুপাত, সেই অনুপাতটাও কিন্তু তার প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক আর আলোর বেগের সম্পর্কটা আমরা পেলাম। যদি শূন্য মাধ্যম সাপেক্ষে অর্থাৎ পরম প্রতিসরাঙ্ক যদি বলি, ধরলাম এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, তাহলে এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, তাহলে এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যদি বলতে চাই, তাহলে কি হবে? শূন্য মাধ্যমে আলোর বেগ অর্থাৎ শূন্য মাধ্যমে আলো যতটা যাবে সেই বেগ সময় সাপেক্ষে, আর হচ্ছে বি মাধ্যমে আলোর বেগ। তাহলে এইভাবে আমরা কিন্তু পরম প্রতিসরাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক ব্যাপারটা নির্ণয় করতে পারি তার বেগের সাপেক্ষে। এখান থেকে কিন্তু অঙ্ক অনেক দেয়, যে অঙ্কগুলো আমরা একটা আজকে করিয়ে দেব, করিয়ে দিলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো প্রতিসরাঙ্ক এই যে জিনিসটা বা প্রতিসরণ, ঠিক আছে, প্রতিসরাঙ্কর সঙ্গে সম্পর্কযুক্ত প্রতিসরণ, তাহলে প্রতিসরণ কখন প্রযোজ্য হবে না, অর্থাৎ প্রতিসরণ কখন হবে না? প্রতিসরণ হয় না তখনই যখন দুটো মাধ্যমে, ঠিক আছে, দুটো যে মাধ্যম, লঘু মাধ্যম ঘন মাধ্যম নিচ্ছি, এই মাধ্যম দুটোর প্রতিসরাঙ্ক যদি ধরলাম একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক পরস্পর যদি সমান হয়ে যায়, অর্থাৎ দেখো প্রতিসরাঙ্ক যখন সমান হয়ে গেছে তাহলে বুঝতে হবে এই দুটো মাধ্যমই একই, ঠিক আছে, যখন প্রতিসরাঙ্ক সমান দুটো মাধ্যমে তখন একই মাধ্যম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রতিসরণ হয় না। দ্বিতীয়ত, যখন লম্ব আপাতন হয়, তির্যকভাবে না হয়ে আলোক রশ্মি যখন লম্ব আপাতন হবে তখন কিন্তু আই আর হচ্ছে আর সমান 0 হয়ে যায়, সেই ক্ষেত্রে প্রতিসরণ হবে না। তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার করে বুঝতে পারলাম, ঠিক আছে। তো আমরা একটা উদাহরণ দেখে আমরা অঙ্ক করে নিই, তাহলে আমাদের ওই যে সূত্রটা যেটা আমরা জেনে এলাম সেটা আমাদের মাথায় বসে যাবে, তাই না? তো এখানে কি দেওয়া আছে দেখো, জলের মধ্যে আলোর দ্রুতি হচ্ছে এত, অর্থাৎ যে আমরা জলের মধ্যে আলোর যে দ্রুতিটা কত দেওয়া আছে, যেটাকে আমরা ভি ধরেছি, ঠিক আছে, ভি ধরলাম, ক্যাপিটাল ভি ধরলাম, সেটা দেওয়া আছে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবারে দেখো বায়ুতে আলোর দ্রুতি দেওয়া আছে, তাই না? তাহলে বায়ুতে আলোর দ্রুতি, যেটাকে আমরা সি ধরলাম, মিটার পার সেকেন্ড। এবারে আমরা কি জানি বলো তো, যখন আলোক রশ্মি বায়ু থেকে জলের মধ্যে আপতিত হচ্ছে সেই ক্ষেত্রে তাদের প্রতিসরাঙ্কটা কি হবে? তখন এখানে এয়ার ওয়াটার হবে। আমরা কি জানলাম যে এয়ার এর সাপেক্ষে ওয়াটারে, ঠিক আছে। এবারে এই যে প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর যে দ্রুতি বা আলোর বেগের যে সম্পর্ক, এই দ্রুতি বলতে বেগটাকে বলা যায়, বোঝাচ্ছে, তাই না? সেই বেগের যে সম্পর্ক সেটা আমরা কি জেনে নিলাম? সেখানে জেনে নিলাম যে বায়ুর বেগ, যেটাকে আমরা ভি ধরেছি, ডিভাইডেড বাই জলের মধ্যে বেগ, যেটাকে আমরা এখানে বায়ুর বেগটা হচ্ছে সি ধরেছি আর জলের বেগটা ভি ধরেছি, ঠিক আছে। তাহলে মিউ সমান আমরা কি বলতে পারি? মিউ সমান বলতে পারি যে বায়ুর যে বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর নিচে হয়ে যাবে 2 × 25 × 10⁸ মিটার পার সেকেন্ড, যেটা কাটাকাটি করলে পাবো আমরা 1.33। প্রতিসরাঙ্কের কোনো একক হবে না, কারণ এই একক কেটে যাবে, মিটার পার সেকেন্ড ছিল, তাই না? মিটার পার সেকেন্ড কেটে গেলো, এবারে এটাও কেটে গেল, ফলে এদের ভাগ করলে 1.33 হবে। তাহলে জলের প্রতিসরাঙ্কটা আমরা কি পেয়ে যাচ্ছি? জলের যেটা দেওয়া আছে আমাদের, জলের প্রতিসরাঙ্ক বায়ু মাধ্যমের সাপেক্ষে, সেটা হয়ে যাবে 1.33। এই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। এইরকম আরও কোশ্চেন তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে,
কোশ্চেনগুলো ডাউনলোড করে দেবে, পিডিএফ আকারে আছে, সেইগুলো কয়েকটা হোমওয়ার্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে উত্তর কথা। পয়েন্ট দেখো যে প্রতিসরণের ফলে আলোক রশ্মির কৌণিক বিচ্যুতি। আমরা বারবার বলছিলাম যে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম বা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে তাদের যে প্রতিসরণ ঘটবে, প্রতিসরণের ফলে তাদের যে প্রাথমিক যে আগের যে অবস্থা মানে যে আলোর যে ধর্ম অনুসারে সরলরেখায় যাওয়া তার তুলনায় কতটা বিচ্যুতি, সেই বিচ্যুতিটাকে আমরা বলবো কৌণিক বিচ্যুতি। সেটা কেমনভাবে হচ্ছে দেখো, যখন আমরা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মিতে যাব, অর্থাৎ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আপতিত হয় আলোক রশ্মি যখন, তখন কি হবে, এই বিভেদ তলে অঙ্কিত অভিলম্ব এন আর এন ডট একটা অভিলম্ব, সেই অভিলম্বে গিয়ে কি হবে দেখো, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছি, যাওয়ার সময় তা অভিলম্বের দিকে সরে যাবে। কোন দিকে সরে যাবে? অভিলম্বের দিকে সরে যায়। কোন দিকে সরে যায় আরেকবার বলছি, লঘু থেকে যখন ঘন মাধ্যমে যাব অভিলম্বের দিকে সরে আসবে। প্রতিসরণের পর যে প্রতিসৃত রশ্মি তা অভিলম্ব থেকে অভিলম্বের কাছাকাছি চলে আসে। কিন্তু যখন আমরা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে রশ্মি আপতিত হবে তখন কিন্তু অভিলম্ব থেকে দূরে সরে যাবে। কোন দিকে দূরে সরে যাবে? অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ঘন থেকে লঘুতে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, লঘু থেকে ঘনতে গেলে অভিলম্বের দিকে সরে আসবে। ফলে এদের যে প্রাথমিক যে অবস্থান সেইটা এই রকম হওয়ার কথা ছিল, এটা প্রাথমিক অবস্থান হওয়ার কথা ছিল, আর এটার হচ্ছে এই রকম হওয়ার কথা ছিল। কিন্তু তা না হয়ে তাদের যে অবস্থানটা হয়েছে সেটা রেড কালারে দেখিয়েছি। তাহলে আপাতন কোণটা কি হবে? এখানে আয় হবে, ঠিক আছে। আর এইখানে প্রতিসরণ যে কোণ বা প্রতিসৃত কোণ যেটা আর হবে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে আয় আর আর এর মান ডিফারেন্ট হচ্ছে, অর্থাৎ আয়ের মানটা গ্রেটার দেন আর এর থেকে বেশি হবে। ক্লিয়ার? তাহলে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাচ্ছি তখন প্রতিসরণের পর আলোক রশ্মি যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে আপাতন কোণের থেকে অনেকটা ছোট হয়, ঠিক আছে। তাহলে এই যে অংশটা তৈরি হলো, এই যে পার্থক্যটা সৃষ্টি হলো, সেই পার্থক্যটা কি হবে? সেই পার্থক্যটা হবে আই মাইনাস আর, এই আই মাইনাস আর, ঠিক আছে। আমাদের প্রতিফলনের সূত্র অনুসারে কি হয়, আপাতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর কি হয়, সমান হচ্ছিল, তাই না? সেই সেন্সটাকে কাজে লাগাও না এখানে। প্রতিসরণ হয়ে যে কোণটা উৎপন্ন করলো সেটা মিনিমাম একটা প্রতিসরণ কোণ, ঠিক আছে। এবারে এই আপাতন কোণ আর যদি এদের প্রতিফলনের ক্ষেত্রে ধারণা করে দেখি তাহলে প্রাথমিক অবস্থানে এটা হতো, তাহলে এই টোটালটা প্রতিফলন কোণ হতো। তাহলে কি এই টোটালটা আর এই টোটালটা কী হতো, সমান হতো। ফলে কী হতো, তো দুটো যদি সমান হতো তাহলে কি সমান হতো এই অবস্থাতে। এখানে যেহেতু প্রতিসরণ ঘটেছে তাহলে এর মান থেকে যদি আমরা এই মানটাকে যদি বিয়োগ করে দিই তাহলে এই মানটা পাবো, সেটা আমরা পেয়েছি। সেটাকে আমরা বলবো কৌণিক বিচ্যুতি, আই মাইনাস আর হবে। এটা হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে কৌণিক বিচ্যুতি। এবারে ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে যাচ্ছি তাদের যে আপতন কোণ আই আর প্রতিসরণ কোণটা কি হবে, এই টোটাল আর। তাহলে দেখো এখানে যে পথে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে এইটা, এই গ্রিনটা যেটা দেখিয়েছি। তাহলে এই আই আর এই মানটা সমান হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু তার থেকে বেশি হয়ে যাচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে এই অংশটা কি হবে, এই অংশটা এর ক্ষেত্রে দেখো আইটা অনেক ছোট হচ্ছে, এই যে টোটাল আরটা কি আয়ের থেকে অনেক বড়, অর্থাৎ প্রতিসরণ যে কোণ সেইটা আপতিত কোণের চেয়ে অনেকটা বড় হচ্ছে। ফলে এদের যে এই মানটা, এই যে পার্থক্যটা, সেই পার্থক্যর মানটা কতটা বেশি পরিবর্তন ঘটেছে, বিচ্যুতি ঘটেছে, সেটাকে আমরা পার্থক্য বলছি, কৌণিক বিচ্যুতি। এটা তখন হয়ে যাবে আর মাইনাস আই, তখন ডেল সমান হয়ে যাবে আর মাইনাস আই। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে কি হচ্ছে কৌণিক বিচ্যুতি, আর মাইনাস আই, আর লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম হলে আই মাইনাস আর। এই দুটো জিনিস ভালো করে মনে রাখবে, ঠিক আছে।
এটা তোমাদের অনেক সময় দিয়ে দিয়েছে, ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে আলোক রশ্মি যাবে তখন কোন দিকে যাবে সরে, তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়। আর লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আলোক রশ্মি যায় তখন অবিলম্বের দিকে সরে আসে। এইরকম আরও অনেক কোশ্চেন তোমাদের ডিসক্রিপশন বক্সে আছে, গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নাও, দেখবে তোমরা জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবে। ওকে।